সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব অনুসন্ধান কমিটির অনুসন্ধান নিয়ে। নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে গঠিত অনুসন্ধান কমিটি গত শনিবার 2 দফায় এবং আজ আরও 1 দফায় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করেছেন। আওয়ামী লীগ সহ 26টি রাজনৈতিক দল ইতিমধ্যে সার্চ কমিটির কাছে নামের প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে 39টি নিবন্ধিত দলের মধ্যে বিএনপি সহ 15টি দল অনুসন্ধান কমিটিতে নাম দেয়নি। আলোচনায় আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এই জন্য আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক দিনকালের সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিক, আছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল, এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক জনাব সাইফুল আলম। স্বাগত জানাচ্ছি আপনাদের 3 জনকেই। আমি জনাব সাইফুল আলম আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই বিশিষ্ট জনদের সাথে গতকাল এবং আজকে যেই আলোচনা হয়েছে, অনুসন্ধান কমিটির যে বৈঠক করেছে, আপনি তাদের মধ্যে একজন ছিলেন আমন্ত্রিত অতিথি হিসেবে। আপনি সেখানে কথা বলেছেন, আলোচনা করেছেন, আমরা দেখেছি। কিন্তু তারপরও আমার প্রশ্ন হচ্ছে, মূল এই যে বিশিষ্ট জনদের সাথে সার্চ কমিটির বৈঠক, এই বৈঠকের মূল স্পিরিটটা কি সেটি আমরা আপনার কাছ থেকে শুনব। এর সাথে আমি ছোট্ট একটু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। দেশের একটি বড় রাজনৈতিক অংশ এই প্রক্রিয়ার বাইরে আছেন, সেক্ষেত্রে এই প্রক্রিয়াটি কোনো বাধাগ্রস্ত হবে কিনা শুনতে চাই জনাব সাইফুল আলম। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে উপস্থিত যে 2 জন আলোচক আছেন, বিজ্ঞ আলোচক আছেন, শ্রদ্ধেয় তাদের। বিষয়টি এসছে সার্চ কমিটির গঠন এবং সার্চ কমিটির যে অনুসন্ধান এটি আসলে একটি, এই মুহূর্তে বলতে হবে যে এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া। এই কারণে যে জানেন যে আমাদের নির্বাচন কমিশন গঠনের জন্য সংবিধানের 118 অনুচ্ছেদে যে বিধিবিধান ছিল তারই আলোকে গত 50 বছর নির্বাচন কমিশন গঠিত হয়েছে। কিন্তু সেখানে একটি বিষয় ছিল, যেটি হলো যে একটি আইনের আওতায় এই নির্বাচন কমিশন গঠিত হবে। এই আইনটি কিন্তু গত 50 বছরে আমরা করতে পারি নাই। সেই ব্যর্থতা এবং সেই দায়, সেই গ্লানি আমাদের আছে। আমরা নির্বাচন কমিশন করেছি, আমরা সেই নির্বাচন কমিশনের অধীনে অনেকগুলো নির্বাচন করেছি। এখন এই সংসদে নির্বাচন আইন সেটি পাশ হয়েছে এবং পাশের পর একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন সার্চ কমিটি গঠিত হয়েছে। সার্চ কমিটি একটি প্রক্রিয়ায় এখন চলমান রেখেছে, যে প্রক্রিয়ার অংশ হিসেবে সুধীজনদের সঙ্গে তারা বৈঠক করেছে। কাজে আমরা এখানে বিষয়টিকে এইভাবে দেখতে চাই যে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণীত হয়েছে। সেই আইন প্রণয়নের আগে মহামান্য রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে প্রায় সবকটি রাজনৈতিক দল নির্বাচনী আইন করার প্রতি তাদের আগ্রহের কথা জানিয়েছেন, কেউ দাবিও জানিয়েছেন। আমি যেটি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, মূল এই যে গত 2 দিনের ধারাবাহিক সুধীজনদের সাথে আলোচনার মূল স্পিরিটটা কি? মূল স্পিরিটটা আমি আসতে হলে এটার প্রেক্ষাপটটা বর্ণনা করতে হবে। সেই কারণে আমি বলছি যে একটি নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ার মধ্যে সার্চ কমিটি কাজ করছে এবং তারই অংশ হিসেবে কিন্তু আপনার সুধীজনদের সঙ্গে গতকাল 2 দফা এবং আজকে 1 দফা আলোচনা করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা নাম চেয়েছে। এটি একটি নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন সকলের, আমরা জানি যে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় একটা ঘুম ধরেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রায় প্রতিটি নির্বাচন নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। কেউ বলে নির্বাচন ভালো হয়েছে, কেউ বলেন যে নির্বাচনে কারচুপি হয়েছে। আমরা কখনোই একমত হতে পারছি না। এই অপসংস্কৃতির মধ্যে কিন্তু আমরা আছি। তো সেরকম একটা পরিস্থিতিতে একটি আপনার শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্যই কিন্তু এই প্রক্রিয়াটা চলছে এবং তারই অংশ হিসেবে তারা রাজনৈতিক দলগুলোর কাছে নাম আহ্বান করেছে। আপনি নিজেই বলেছেন যে
26টি রাজনৈতিক দল নাম জমা দিয়েছে, 15টি রাজনৈতিক দল দেয়নি। কিন্তু 26টি আমি যে পর্যন্ত জানি যে গতকাল বিকেল পর্যন্ত 329টি নাম জমা পড়েছে সার্চ কমিটির কাছে। এর মধ্যে আপনি 146টি নাম রাজনৈতিক দল দিয়েছে, এর বাইরে পেশাজীবীদের পক্ষ থেকে 44টি, এবং অনলাইনে প্রায় 99টি, এবং আরো অন্যান্য খাতে আপনার 40টি নাম এসছে, মোট 329টি নাম এসছে। এটি বড় কথা নয়, বড় কথা নয় এই কারণে যে কতটি নাম আসলো, 500 কি 1000 কিংবা 200 কিংবা এটা বড় কথা না। বড় কথা হলো যে আমরা জানি সার্চ কমিটি মহামান্য রাষ্ট্রপতির কাছে মাত্র 10টি নাম প্রস্তাব আকারে পাঠাতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে এটি আমরা খুঁজছি যেটা, সেটা হলো যে এই 10টি নাম কাদের পাঠাবে, তারা কতটা বিশ্বাসযোগ্য হবে, তারা কতটা আস্থার হবে, তারা কতটা গ্রহণযোগ্য হবে, তারা কতটা সাহসী হবে, তারা কতটা নির্লোভ ব্যক্তিত্ব হবে, এবং কম বেশি সকলের কাছে একটি ক্লিন ইমেজ যাদের রয়েছে এবং যারা সাহসের সঙ্গে একটি নির্বাচন পরিচালনা করতে পারবে, সেই নামগুলো আমরা চাই। আমরা যারা কথা বলেছি খুঁজে বের করার জন্য সার্চ কমিটির কাছে আপনারা যারা সুধীজনরা ছিলেন, তারা আসলে যে ধরনের প্রক্রিয়া বা মতামত আপনারা দিয়েছেন, আমি সেই জায়গাতে শুনবো আপনার কাছ থেকে। আবার আসি, আমি ছোট্ট করে আমার মানে স্টুডিওর দুজন গেস্টের থেকে একটু ফিরে আপনার কাছে আবার ফিরবো। আমি ডক্টর রিজওয়ান, আপনার কাছ থেকে শুনতে চাই গত 2 দিনের ধারাবাহিক যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় অনুসন্ধান কমিটি এই 10 জনের নাম অনুসন্ধানের জন্য যে প্রক্রিয়া শুরু করেছেন, সেই প্রক্রিয়া আমি আগেই বলেছিলাম যে একটি বড় রাজনৈতিক অংশ এই প্রক্রিয়ার মধ্যে নাই। তো সেটা যদি এই প্রক্রিয়ায় কোনো বাধাগ্রস্ত হবে কি না, আমরা এক ধরনের আস্থা, এক ধরনের সংকট কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে। এটা তো বাধাগ্রস্ত হয়ে আছে ইন দি সেন্স যে সার্চ কমিটি গঠন করা হয়েছে, অ্যাকচুয়ালি সার্চ কমিটি কেউ চায় নাই। দেশের সুজন অন্যান্য ব্যক্তিবর্গ, তারা কিন্তু রাজনৈতিক দলসমূহ, তারা কিন্তু সুনির্দিষ্ট আইন চেয়েছে, যে নির্বাচনে একটা আইন, যেমন ধরা যাক যে একটা আইন ছিল আগে যে সর্বশেষ বিচারপতি যিনি রিটায়ার করেছেন তিনি হবেন প্রধান নির্বাচন কমিশনার। এটা একটা সেট আইন। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হলো আইনের নামে একটা সার্চ কমিটি হয়েছে। এই সার্চ কমিটি আগেও ছিল এবং এই সার্চ কমিটির মাধ্যমে যা গঠিত হয়েছিল তা কোনো সুফল দেয় নাই। দেখেন, সেটা তো অতীত, কিন্তু না, ভবিষ্যতেও দেওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ আপনি দেখেন যারা সার্চ কমিটিতে আছে তারা ইতিমধ্যেই তাদের একজন, যেমন সোহুল হোসেন, তো উনি তো নিজেই আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিলেন না, উনি মনোনয়ন চেয়েছিলেন। কোন ব্যক্তি মনোনয়ন চায়? আমি যদি বিএনপি করি আমি বিএনপির মনোনয়ন চাইবো, আমি যদি আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগের মনোনয়ন চাইবো। অর্থাৎ মানসিকভাবে তিনি এই আওয়ামীপন্থী লোক, তাকে এখানে আপনি যুক্ত করেছেন। অর্থাৎ আপনার একজন লোক এখানে থাকা দরকার। তো আর অন্যরা সুপ্তভাবে কিভাবে আছে, এবং আপনি দেশের প্রশাসনিক অবস্থাটা বলছেন যে কর্ম কমিশনের প্রধান, তার পক্ষে কি সরকার যা চায় তার বাইরে কিছু করা সম্ভব না? কিন্তু একটা প্রক্রিয়া দিয়ে তো আমাদেরকে প্রক্রিয়াটা হতে হবে, আমাকে তো যেতে হবে একটা প্রক্রিয়ায়। প্রক্রিয়াটা তো চাইনি, আপনি আমাকে এটা গেলাচ্ছেন কেন? আমরা চেয়েছি একটি আইন, সে আইনের ধারে কাছেও নাই। যখন নাই তখন যে বুদ্ধিজীবী সমাজ যাদের সঙ্গে প্রেসিডেন্ট সার্চ কমিটি কথা বলেছে, তারা বলেছেন এমন ব্যক্তিকে নেন যিনি সরকারের বেনিফিশিয়ারি নয়। যেমন ধরেন খায়রুল হক, সে যেন না আসে, কারণ সে সরকারের একজন বেনিফিশিয়ারি। কিংবা যাকে এক্সটেনশন দেওয়া হয়েছিল, সেক্রেটারিয়েটে সচিবের চাকরি যাওয়ার পর যাকে এক্সটেনশন দেওয়া হয়েছিল, সেরকম ব্যক্তি যেন না আসে। অর্থাৎ তারা বলছে যারা ইতিমধ্যেই সরকারের সুবিধাভোগী সেরকম শ্রেণীর লোক যাতে না আসে, এই কথাই কিন্তু তারা বলেছেন। যা আসবেন তাদেরকে নিরপেক্ষ হতে বলেছেন, মেরুদণ্ড সম্পন্ন হতে বলেছেন। আবার আরেকটা সংকট এখানে কিন্তু আছে, যে কথা কেউ সহজে উল্লেখ করেন না, যে রাষ্ট্রপতি ধরেন 10টা নাম
গেল কনসেনসাসের ভিত্তিতে, সার্চ কমিটি দিল, সেখানে রাষ্ট্রপতি এই 10টা নামের থেকে 5 জনকে নিয়োগ দেওয়ার কি এখতিয়ার রাখেন? আমি এই জন্য কোশ্চেনটা আমি করছি যে রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধান বিচারপতি আর প্রধানমন্ত্রীকে নিয়োগের ব্যাপারে স্বাধীন, বাকি সকল কাজ তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করবেন। এক্ষেত্রে কি তাহলে তাই হবে যে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেবেন? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর জাকারিয়া কাজল দেখ, আমরা শুনে আসি। আমি শেষটা দিয়ে শুরু করি। জি, এই আইনে যেটা প্রথম কথা হচ্ছে যে সকল রাজনৈতিক দলের দাবি ছিল একটা আইন হতে হবে, কিন্তু এই আইন না, একটা আইন হতে হবে, একটা আইন হয়েছে। এই আইনটা সংসদে গিয়েছে, সংসদে কিন্তু অপোজিশনও, মানে এটা কমিটিতে গেছে, কমিটিতে অপোজিশনের মেম্বার ছিল, সংসদে ছিল, এটা আলোচনা হয়েছে, 22টি সংশোধন হয়েছে। আমার বক্তব্য আইন কিন্তু বাইবেল না, এটা তো আরো রিফাইন হবে, ভবিষ্যতে আরো চেঞ্জ হবে। আর শেষ যে কথাটা বললেন রিজন ভাই, যে পরামর্শের ব্যাপারটা, এই আইনে কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে রাষ্ট্রপতি নিয়োগ করবেন। এই আইনে কিন্তু কোথাও বলা নেই যে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে নিয়োগ করবেন না, কিন্তু আইনে আছে তাই না, সেটা হচ্ছে সংবিধান। কিন্তু না, আপনি যদি বলেন সবকিছু, এখন যদি আপনি বলেন যে আইনে আছে তারপরে প্রধান বিচারপতি নিয়োগে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলি, সেটা তো অলটুগেদার এ ডিফারেন্ট অ্যাসপেক্ট। আইনে এটা আছে, নাম্বার 1। আমি যেটা মনে করি সাইফুল আলম যে কথাটা বলছেন যে আস্থায় ঘুণে ধরেছে নির্বাচন কমিশনের, এটা কিন্তু একেবারে সর্বাংশে সত্য কথা। এবং বাংলাদেশে 1-2টা উল্লেখযোগ্য ব্যতিক্রম ছাড়া কোনো নির্বাচন কমিশনই কেউ পুরো আস্থা কারোর প্রতি ছিল না। কিন্তু সব একটা হলো ঘুণে ধরা, একটা হলো ফাটল ধরা। যদি আস্থায় ফাটল ধরতে, সাইফুল ইসলাম একটা চমৎকার শব্দ চয়ন করেছে, ঘুণে ধরেছে। কোনো কিছুতে ফাটল ধরলে আপনি কিন্তু জাস্ট সিমেন্টেড করে এই ফাটলটা সারাতে পারেন, কিন্তু ঘুণে যখন ধরে তখন কিন্তু পুরো খোল নলছে, এটা পাল্টে ফেলতে হয়। আপনার একটা ফার্নিচারে যদি ঘুণে ধরে, আপনি কিন্তু এটা ফাটলের মতো সিমেন্টেড করতে পারবেন না, এটা পুরোটা ফেলে দিতে হয়। আমি সাইফুল আলমকে ধন্যবাদ, একটা চমৎকার শব্দ ব্যবহার করেছি, ঘুণে ধরেছে। এই ঘুণে ধরাটাকে নির্বাচন কমিশনটাকে তো 50 বছর পরে আমরা তো কোনো না কোনোভাবে একটা ফর্মে আনতে হবে। রিজন ভাই যেটা বললেন যে বেনিফিশিয়ারি কাউকে নেওয়া যাবে না বলেছেন, না সেটা অলমোস্ট সকল বলেছে। তা আমরা দেখি যে বেনিফিশিয়ারি কাউকে নেওয়া হয়েছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখেন আমি একটা কথা প্রায় বলি, বর্জনে কোনো অর্জন নেই। গত নির্বাচন কমিশনে একজন কমিশনার তো বিরোধী দলের, মানে তৎকালীন বিরোধী দলের পছন্দের ছিলেন, এবং তিনি থাকাতে কিন্তু আমরা অনেক অনিয়মের, তিনি কিন্তু প্রকাশ্যে এবং খুব বোল্ডলি অনেক অনিয়মের কথা বলেছেন। এবার যে আপনি ওয়াকওভার দিলেন, যদি মনে, তাহলে আমরা সেই সুযোগটাও আমরা হারালাম। তো সেটা কি জনগণের প্রতি দায়বদ্ধতার দিক থেকে একটু ঘাটতি রয়ে গেল না? জনাব সাইফুল আলম, আমি শুনতে চাই আপনার কাছ থেকে, আপনারা সুধীজনরাই এই আলোচনায় অংশ নিয়েছেন, কিছু কথা আমরা জেনেছি, কিছু সুপারিশ আপনাদের তরফ থেকে ছিল। সবশেষ যেটি বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে যে নাম দিয়েছেন তাদের নাম প্রকাশ করা, আপনি কি মনে করেন এটি প্রকাশ করা উচিত? এই ব্যাপারে আলোচনায় 2 ধরনের বক্তব্য এসছে। একটি হলো কেউ কেউ বলেছেন যে নামগুলো প্রকাশ করা উচিত, আবার কেউ কেউ বলেছেন যে না, নামগুলো প্রকাশ করলে অনেক সময় এমন হয় যে নামগুলো যেগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো নিয়ে গণমাধ্যমে এরকম লেখালেখি হয়ে যায় তাৎক্ষণিকভাবে, যেটি ওই ব্যক্তির জন্য অসম্মানজনক কিংবা মানহানিকর হতে পারে। তো সেরকম একটি পরিস্থিতির দিকে 329 জনের মধ্যে কম বেশি হয়তো এখানে এক একজনের নাম 10 বার 15 বারও আসতে পারে, সংখ্যাটা যাই হোক একাধিকবার আসতে পারে। তো সেক্ষেত্রে তার মানহানি বা তাকে অপ্রস্তুত করার ঠিক হবে কিনা। আবার অনেকে বলেছেন যে না, এটা করা উচিত, করলে দেখা যাবে যে তার বিরুদ্ধে কোনো বিতর্ক আছে কিনা। কারণ অনেক সময় দেখা গেছে, অতীতে এটি লক্ষ্য করা গেছে, সেটি হলো যে 2-1টি জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে, পরে বিতর্কের কারণে আবার সেই নিয়োগ বাতিল করা হয়েছে, এমনও হয়েছে। তো সেরকম উদাহরণও বাংলাদেশে আছে। সেই প্রেক্ষাপটে 2 রকমের বক্তব্য আসার পর যেটি আলোচনার মধ্যে আমি যেটি বুঝতে পেরেছি বা আমার যেটি ধারণা হয়েছে, সেটি হলো যে সার্চ কমিটির পক্ষ থেকে একটি তালিকা প্রকাশ করা হবে গণমাধ্যমে। সেটির সংখ্যাটা যাই হোক, 10ও হতে পারে, 20ও হতে পারে, কিংবা পুরোটাও হতে পারে। মানে এটি একটি নীতিগত অবস্থান সার্চ কমিটি গ্রহণ করেছে। সার্চ কমিটি যাদের নাম প্রস্তাব নাম মানে গ্রহণ করলেন তাদের মানে তালিকা প্রকাশ করবে, নাকি রাজনৈতিক দল বা বিশিষ্টজনরা যে কথা বলেছেন তার ভিত্তিতে?
তার ভিত্তিতে তারা একটা বাছাই করবেন, বাছাই করে তারা একটা তালিকা প্রকাশ করবেন, এরকম একটা চিন্তা করছেন। আরেকটি প্রশ্ন আপনি আমাকে করেছিলেন, কিংবা রেজন ভাই বক্তব্য জবাব দেওয়ার চেষ্টা করেছেন, সেই জায়গাটায় আমার মনে হয় একটু উল্লেখ না করলে অসম্পূর্ণ থাকবে বিষয়টা। হ্যাঁ, একটি বৃহৎ অংশ এই প্রক্রিয়ার মধ্যে যায় নাই, সার্চ কমিটি কিংবা অন্যান্য প্রক্রিয়ায় আলোচনায়, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ অথবা এই সুধীজনের আলোচনায় অনেকে যান নাই। তো এটি একেবারে এই প্রক্রিয়া যে সম্পূর্ণ সফল সেটি বলা যাবে না। এখানে কিছু যে ঘাটতি আছে সেটা কিন্তু আমরা যারা গিয়েছি ওখানে তারা কিন্তু আমরা উল্লেখ করেছি, এবং কেউ আমরা আমাদের পক্ষ থেকে বলাও হয়েছে যে যারা আসেনি তাদের আনা যায় কিনা, কিংবা তাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করে তাদের মতামতটা নেওয়া যায় কিনা। কাজে সুধীজনরা যারা গেছেন তারা কিন্তু এই অভাবটা অনুভব করেছেন এবং সেখানে উল্লেখ করেছেন, অনুল্লেখ্য থাকে নাই। তো আমার মনে হয় হ্যাঁ, এটা আমরা চাই যে গণতন্ত্রের যে এটা তো ঠিক যে বাংলাদেশে 50 বছরে গণতন্ত্র নিরবিচ্ছিন্ন ভাবে অগ্রসর হয় নাই। কখনো অসাংবিধানিক সরকার, কখনো অগণতান্ত্রিক সরকার, কখনো আপনার তত্ত্বাবধায়ক সরকার এই দেশ শাসন করেছে, কিংবা এই দেশের শাসনভার হাতে নিয়েছে। তো সেই জায়গাটা তো আমরা আছি, গণতন্ত্রের তো নিরবিচ্ছিন্ন চর্চা করতে পারিনি। আমাদের মূল জায়গাটা রাজনীতিকে যদি আমরা ঠিক না করতে পারি, তাহলে ওই বক্তব্য অনুযায়ী আপনি সেই রকম 1-5 লোক বের করা, আপনি নাম বলেন, আপনি বললে আরেকজন বিরোধিতা করবে, আমি বললে আরেকজন বিরোধিতা করবে, সে বললে আমি বিরোধিতা করবে। বাংলাদেশে আকাশ স্পর্শ করে এমন মানুষের সংখ্যা আপনি বলেন, নাম বলেন, মানুষ এখন এরকম একটি ভিন্ন বৈরী পরিবেশে, জনাব সাইফুল আলম, এরকম একটি ভিন্ন বৈরী পরিবেশে বলা হচ্ছে যে মানে যেখানে রাজনৈতিক পরিস্থিতি শতভাগ ঐক্যমত যেখানে আমাদের নাই এবং মিনিমাম ঐক্যমত আমাদের নাই, সেখানে এ ধরনের 10 জন লোক খুঁজে বের করা পাওয়াটা মানে কষ্টকর। 10 জন খুঁজে বের করা কিংবা সেখান থেকে 5 জন করা। আপনি আমাদের খুব সম্মানিত একজন ব্যক্তি 5 জনের নাম প্রকাশ করেছে, তো সেখানে একজন বলল যে অমুক তো এখন হয়তো খুব বিপ্লবী কথা বলেছেন, একসময় তো ছাত্রলীগ করতেন, তাহলে কি আপনি আওয়ামী লীগের পক্ষে বললেন? আপনি অমুক তো খুব ভালো, ঠিক আছে, কিন্তু উনি তো একসময় বিএনপি 111-এর পর বিএনপি যখন ভাঙার চেষ্টা হয়েছে তখন তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কিভাবে সেখানে মেজর হাফিজকে আমন্ত্রণ জানিয়েছেন, এই প্রশ্নগুলো এসছে। কাজেই ভালো নাম প্রস্তাব করেছে, তারা সমাজে সম্মানিত, তারা মেধাবী, তাদের কোনো একটা পারসেপশন, গুড পারসেপশন, কিন্তু তারপরও তো একটা বাংলাদেশে কোনো না কোনো ভাবে আপনি কারো না কারোর সঙ্গে কোনো না কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতা পাবে। তবে একটা জায়গায় খুব স্পষ্টভাবে যে বলা হয়েছে সেটা হলো যে এক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনা কিংবা স্বাধীনতা বিশ্বাস করে এ জাতীয় লোকদের যাতে রাখা হয়, এই জায়গাটা কিন্তু সবাই আবার জোর দিয়েছে, যেখানে এমন কোন বিতর্কিত ব্যক্তিকে আনা যাবে না যার মধ্য দিয়ে ওই জায়গায় আমাদের মূল চেতনার জায়গায় কোন রকম হানি ঘটে, সেটাও কিন্তু বলা হয়েছে। কাজে সবকিছুই কিন্তু আলোচনা হয়েছে। এখন অনেকগুলো নাম আসবে। আমরা এই সার্চ কমিটির কিন্তু একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, কারণ নির্বাচন আইনটি হওয়ার পর এটি প্রথম সার্চ কমিটি, এবং আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করার জন্য এদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে যে নির্বাচন কমিশন গঠন করবে। সেটি আরো 2 বছর বাকি থাকবে নিশ্চয়ই সার্চ কমিটির মানে নির্বাচন কমিশন গঠন করার পরও। যেন আমি একটু ফিরি ডক্টর রিজওয়ান আপনার কাছে, যেটি বলা হচ্ছে যে আস্থার সংকট, সেটি উত্তরণের উপায় কি? আসলে আস্থার সংকট উত্তরণের উপায় খুব কঠিন। এটা যেমন সাইফুল বললেন যে আপনি বলবেন যে ওই লোকটা ভালো, আমি বলবো যে ওই লোকটা খারাপ, এবং কারণ সে এই কাজ করেছে। আজকে যদি আপনি আর সেভাবে যদি আমরা দেখি তাহলে তো ঠকবাস্তে গ্রাম উজাড় এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু কোথাও না কোথাও আস্থার পরিবেশ তৈরি করতে হবে। যে যেমন ধরেন আমি খায়রুল হকের কথাই বলছি উদাহরণ হিসেবে, তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পয়সা খেয়েছেন, বিইং এ জাস্টিস, চিফ জাস্টিস। তিনি এখন নতুন একটা সুবিধা গ্রহণ করেছেন না, উনি সেই বিষয় নিয়ে তো আলোচনা আসলে যে সরকার সুবিধাভোগীদের মানে বলাই হয়েছে, তার বাইরে যদি যাই আমরা, যদি এরকম আপনি কাকে বলবেন? এখন আমার কাছে কিন্তু কোনো নাম নাই যে অমুকে হলে এটা সম্পূর্ণ নিরপেক্ষ হতে পারে, অমুকে হলে এই হতে পারে, এরকম নাম
আমার কাছে নাই। কিন্তু যখন এই নামগুলো প্রকাশিত হবে, যে কারণে আমরা আলোচনা করছি যে নামগুলো প্রকাশিত হোক, যে কোন নামগুলো এখানে এসেছে এবং কাদের নাম কারা প্রস্তাব করেছে, তাও যদি না হয়, অ্যাটলিস্ট আওয়ামী লীগ কাদের নাম প্রস্তাব করেছে দরকার নেই, সব নাম যে এই নাম এসেছে, সেক্ষেত্রে কিন্তু একটা সাধারণ পারসেপশন তৈরি হতে পারে যে এই লোকগুলো মোটামুটি ভালো, নিরপেক্ষভাবে কাজ করবে। না, কিন্তু জনাব সাইফুল আলম যে কথা বলছিলেন, অনেক সময় আমরা এই নামের তালিকা দেখে মিডিয়াগুলো মানে ভুল ত্রুটির ঊর্ধ্বে তো কেউ নয়, দেখা গেল যে উনি আদৌ মানে এই নির্বাচন কমিশনের যাবেন কিনা বা ওই প্রক্রিয়ায় উনি সুযোগ হবেন কিনা, তার আগে হয়তো তার অনেক দোষ ত্রুটি মিডিয়াতে চলে আসলো। না, এখন ধরেন আফসান চৌধুরীর একটা স্ট্যাটাস দিয়েছে, দেখেছেন বোধহয়, যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে সার্চ কমিটি তাকে একটা চিঠি দিয়েছে যে তাকে মনোনয়ন দিতে চাইলে কি কি শর্ত, তার মধ্যে একটা হলো আপনার সর্বশেষ বেতন কত ছিল। তো আফসান চৌধুরী লিখেছেন যে আমি এর জবাব দেব কিনা। অনেকেই বলছে যে জবাব দিন না, জাস্ট অ্যাভয়েড ইট। তো এখন আপনি বলেন, আমি অন্য চিন্তা করছি। তো এখন আপনি ধরেন, এটা তো কেউ কল্পনা করে নাই যে ঠিক আছে একটা বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন আফসান চৌধুরী, সেই জন্য তাকে নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার করতে হবে, এটা হয়তো কেউ ভাবেন নাই বা ভাবেন না। তো সে আমার কথা হলো, সুতরাং সেই ধরনের ব্যক্তিত্ব সামনে নিয়ে আসতে হবে যারা দায়িত্বশীল, রেসপন্সিবল এবং মেরুদণ্ডওয়ালা, নিজের অবস্থান শক্তভাবে। বলা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন করার মতো সাহস থাকতে হবে, সৎ, যোগ্য, নিরপেক্ষ, আস্থাভাজন ব্যক্তি। আপনি যেমন ধরেন যতগুলো ইলেকশন হলো, শতাধিক ব্যক্তি প্রাণ গেল এই স্থানীয় সরকার ইলেকশনে, প্রতিটা নির্বাচনের পরই প্রধান নির্বাচন কমিশনার বললেন নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হয়েছে, এবং তিনি বললেন যে খুন হত্যা যেগুলো হয়েছে তার জন্য নির্বাচন কমিশন দায়ী নয়, রাজনৈতিক দলগুলো অনেক বড় আলোচনা। এখন কথা হলো যে তাহলে এমন একজন লোক দরকার ছিল যেখানে এই ধরনের সহিংসতা ঘটেছে সেখানে ইলেকশন বন্ধ করে দেওয়া, যেটা শেষান করেছিলেন, সেখানে ইলেকশন বন্ধ করে দেওয়া। বন্ধ করে দিলে তখন সব দলই ঠিক হয়ে যেত যে আমি যদি গোলমাল করি তা আমারটাও শেষ। জি, মানে এই পার্টিটা ছোট্ট করে শুনে আসি। আমি প্রথম কথা হলো যে আফসান চৌধুরী সাহেবের ব্যাপারটা উনি ব্যাখ্যা দেবেন, কারণ আমি এক নজর যেটা দেখেছি আমার কাছে মনে হচ্ছে এটা স্যাটার। সত্যি সত্যি ওনার কাছে এরকম চিঠি গেছে কিনা আমি কনফিউজ, এটার জবাব উনি দেবেন। আচ্ছা, নিরপেক্ষতার যে ব্যাপারটা, একটা কথা আছে না, পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না, আমাদের একজন নেত্রী বলেছেন, কথাটা সত্য, কেউ কিন্তু নিরপেক্ষ না। প্রকাশ্য হোক গোপনে হোক, মনের গোপনে একটা না কারোর প্রতি পক্ষপাতী থাকে, ওরকম লোক আপনি পাবেন না। কিন্তু আমি যেটা মনে করি, একটা সুনির্দিষ্ট দায়িত্ব পাওয়ার পর তার নিরপেক্ষতা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার কর্মনিরপেক্ষতা। আমি একটা চেয়ারে বসার পর ধরেন আমি মনে মনে একটা দলকে সাপোর্ট করি, কিন্তু পারসেপশনটা এটা যে আমি শেষ, যদি কেউ অতীত কর্মকাণ্ডে এরকম কোন না সরাসরি জড়িতদের না, বলছি সরাসরি তো জড়িত ছাড়াই, আপনি যদি ফেরেশতা ছাড়া যে কোনো মানুষে এনে দেন আমি কিন্তু বের করবো যে আমি যদি পছন্দের, তার সঙ্গে এই দলের সম্পর্ক ছিল, তার নানার খালাতো ভাই এই দল করতো, তার ফুপার শালা এই দল করতো, এরকম কিন্তু বাংলাদেশে আমরা বের করি, তাই না? যেমন সার্চ কমিটি তার বড় ভাইয়ের ভাই আওয়ামী লীগের, এরকম কিন্তু বের করা খুব। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, তার ফুপার শালা কি করতো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট কিন্তু তিনি পদে বসার পরে সেই ইলেকশন কমিশনার হিসেবে তার দায়িত্বটা উনি ঠিক মতো পালন করলেন না। ঠিক আছে, জাগারিয়া কাজল, আমি যদি আরেকটু বলি যে আপনি যেটা বলছেন সেটা অনেক লম্বা তালিকা, একেবারেই সরাসরি কোনো দলের সাথে সংশ্লিষ্ট ছিল না, না আমি একটু বলি যে কোনো দলের মনোনয়ন চাইনি এরকম কাউকে কি সার্চ কমিটিতে পাওয়া যেত না? না, আমি সার্চ কমিটি, আমি ইলেকশন কমিশনের কথা বলছি, যাদের দেবেন এখন তাদের ব্যাপারে। যেমন ইন্টারভিউ পড়েছি আমি স্টারে, উনি বলেছেন যদি আমি ভুল না করে থাকি, বিয়ের পর তো কৈশোর প্রেম নিয়ে কথা বলার কোনো দরকার নেই, এরকম একটা কথা উনি বলেছেন। মানে আমি বিয়ের পর কতটা বিশ্বস্ত আমার স্ত্রীর প্রতি সেটা বিবেচনা করবেন, কৈশোরে আমি কোন প্রেম করেছি সেটা এখানে বিবেচ্য হবে না, এরকম একটা স্টোরি আমি পড়েছি, তাই না? কাজেই এটা দিয়ে উনি বোঝাতে চেয়েছেন, মানে সার্চ কমিটি তো ওনাদের, আমি কোনো ব্যক্তির নাম বলতে চাচ্ছি না, আমি যেমন উনি একজন বিচারপতি, আমিও সেটা। কিন্তু আমি মনে করি বাংলাদেশে ওইরকম 200 দিন দুনিয়ার কোনো খবর নেই এরকম লোক পাবে না। কিন্তু আমার বিবেচ্য হলো ওই পদে বসার পরে উনি কতটা নিরপেক্ষ থাকলেন,
তাই না? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ এই ইলেকশন কমিশন নিয়ে তো আমরা 50 বছর ধরেই শুনছি, মানে কাজে একটা কোথাও তো আসতে হবে রে ভাই। আর আপনারা যেটা বললেন যে আস্থার সংকট কাটানো, আস্থার সংকট কাটানো হবে না তো, কারণ আমি ফোন করলে আপনি রিসিভ করবেন না, আমি আসতে বললে আপনি আসবেন না, সেখানে তো তারপরে আমি অভিযোগ করবো আপনি আমাকে মারতে চেয়েছেন, তারপরেও আমি নমনীয় হচ্ছি, তো এই সংকট তো কাটবে না, তাই না? এই সংকট মিনিমাম না, আমি বলছি এই সংকট থাকা অবস্থায়, এই সংকট থাকা অবস্থায় যতটা নিরপেক্ষভাবে করা যায় সেই চেষ্টাই বোধ হয় এই সার্চ কমিটি করবে। আমি আরেকটা কথা বলি, সার্চ কমিটির ব্যাপারে আমার একটা অবজারভেশন আছে। আমাদের পেশাজীবী সংগঠন, পেশাজীবীদের ডেকেছেন, আমাদের শ্রদ্ধেয় সম্পাদকদের ডেকেছেন, খুবই ভালো উদ্যোগ। কিন্তু সাংবাদিক সমাজকে যারা প্রতিনিধিত্ব করে সেই ইউনিয়নের প্রেসিডেন্টগুলি ডাকা হয়, এটা ডাকলে বোধ হয় আরো ভালো হতো। এখানে জনাব সাইফুল আলম, আপনার কাছে আমি আরো একবার ফিরতে চাই। যদি বলি যে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এই প্রক্রিয়া শেষ হবে অনুসন্ধান কমিটির নাম দেওয়া এবং তারপরে ইসি গঠন করার পরে, আপনি কি মনে করেন যে নাম জমা দেওয়া, প্রেসিডেন্ট কর্তৃক সে নামকে বাছাই করে তা প্রকাশ করা বা ইসি গঠন করার পরই এই সংকট কেটে যাবে, নাকি আমরা এটি আরো কিছু দূর দেখব? রাজনৈতিক যে অবস্থা আমাদের, আপনার আশাবাদ শুনতে চাই। আমি আমার যতটুকু জ্ঞানের মধ্যে আছে, এই মুহূর্তে জানার মধ্যে আছে, সেটি হলো সম্ভবত 24 তারিখ নাগাদ সার্চ কমিটির পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির কাছে 10টি নাম জমা দেওয়া হবে এবং এই প্রক্রিয়াটি হয়তো 24, 25, 26 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, 27 তারিখে আগেই হবে এবং নতুন নির্বাচন কমিশন। এখন নতুন নির্বাচন কমিশন আসার পর নির্বাচন পরিচালনার প্রশ্ন। একটা ব্যাপার হলো যে আমরা অধিকাংশ মানুষের গ্রহণযোগ্য 5 জন ব্যক্তিকে খুঁজছি দেশের এই মুহূর্তে। সকল মানুষের গ্রহণযোগ্য 5 জন ব্যক্তি হয়তো আমরা পাবো না, সেটা আমরা আগেই স্বীকার করে নিয়েছি। আমি যেটি মনে করি সেটি হলো যে এই 5 জন যারা নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর তারা সাংবিধানিকভাবে এবং আইনের বাধ্যবাধকতার মধ্যে শপথ অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবে এবং সেই দায়িত্বটা অত্যন্ত সাহসের সঙ্গে কিসের? সাহসের সঙ্গে পোশাকের বিরুদ্ধে, সাহসের সঙ্গে অর্থের বিরুদ্ধে, সাহসের সঙ্গে পেশি শক্তির বিরুদ্ধে, সাহসের সঙ্গে রাজনীতি করণের বিরুদ্ধে এবং রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার সাহস। আরেকটি হলো নির্লোভ থাকা, যে আমি এই দায়িত্ব পালন করার পর আর কোন সরকারি পদ আমার প্রত্যাশার মধ্যে নাই, আমি অত্যন্ত সাহসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে হাঁটতে চাই, সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। এটি হলো একটি নির্বাচন কমিশনের অবস্থান। আবার আমি ব্যক্তিগতভাবে এটিও বিশ্বাস করি, শুধুমাত্র নির্বাচন কমিশন বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার সমস্ত ক্ষমতা রাখে না। এক্ষেত্রে সরকারের সদিচ্ছা, আইন প্রশাসনের সদিচ্ছা, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন একটি রাজনৈতিক দল যদি মনে করে আমি একটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে দেব, বাংলাদেশে সেটি করা খুব সহজ এবং অতীতে অনেক সময় আমরা দেখেছি। সেক্ষেত্রে যদি আমার ভোটাররা, জনগণ চায় যে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে, আমার রাজনৈতিক দলগুলো যদি চায় যে নিরপেক্ষ নির্বাচন হবে, আমার যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তাহলে এটি সম্ভব। তা না হলে আপনি সার্চ কমিটি বলেন, নির্বাচন কমিশনই বলেন, কারণ নির্বাচন কমিশনের অনেক কিছু সরকার দ্বারা নিয়ন্ত্রিত। আমি একটু যুক্ত করতে চাই, যেটি বিএনপির এই গত কয়েকদিন যাবৎ যেটি বলে আসছে, বেশ কিছুদিন যাবৎ বলে আসছে, নির্বাচনকালীন সময় আপনার কথায় আমরা কিন্তু এরকমই একটা ইঙ্গিত পেয়েছি যে শুধু সার্চ কমিটি, শুধু নির্বাচন কমিশন গঠন করলেই হবে না, এর সাথে অনেক কিছু মানে স্টেক হোল্ডার আছে যাদের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে। সেক্ষেত্রে নির্বাচনকালীন সময়ের সরকার গঠন নিয়ে যে দাবিটি বিএনপি বলছে, মানে দাবি করে আসছে, আপনি কি বলবেন? সেখানে সংবিধান কি বলে? এই মুহূর্তে বাংলাদেশের সংবিধানে নির্বাচনকালীন সরকার গঠনের কোনো সুযোগ নাই।
আপনি যদি করতে হয় তাহলে আবার সংবিধান পরিবর্তন করতে হবে, আবার আইনের কাছে যেতে হবে, আবার পার্লামেন্টের কাছে যেতে হবে। সেখানে একটা জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন আছে। আমরা একটি সার্চ কমিটি গঠন নিয়ে জাতীয় ঐক্যমতে যেতে পারছি না। একটি নির্বাচন কমিশনের 5 জন লোক কিভাবে নির্বাচিত হবে সেখানে আমরা জাতীয় ঐক্যমতে যেতে পারছি না। তাহলে বৃহত্তর পরিসরে 300 আসনে নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতার পালাবদল বাংলাদেশে একমাত্র সাংবিধানিক হওয়ার পথ রয়েছে। সেই নির্বাচনে আমরা একমত হব নির্বাচনের আগেই, এটা কিভাবে আমরা প্রত্যাশা করি? সেটাও হবে না। কাজে সেখানে একটা হজ বরল হওয়ার আশঙ্কা থেকেই যায়। সেক্ষেত্রে আগে রাজনৈতিক সমঝোতাটা খুব দরকার, যে হ্যাঁ আমরা সকলে মিলে চাই একটি শক্তিশালী নির্বাচন কমিশন হোক, আমরা সকলে মিলে চাই দেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হোক, আমরা সকলে মিলে চাই একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে পরবর্তী। কিন্তু সেই ঐক্যমত কিভাবে হবে যখন একটি বড় রাজনৈতিক একটি বড় অংশ বা উল্লেখযোগ্য অংশ যখন এই নির্বাচনকালীন সময়ের একটি নিরপেক্ষ সরকারের কথা বলছেন এবং তারা সবসময় বলছেন যে নির্বাচন কমিশন গঠন নিয়ে তাদের কোনো আগ্রহ নাই। এই কথা শুনবো আপনার কাছ থেকে, একটু শুনে আসি ডক্টর রেজওয়ানের কাছ থেকে। ডক্টর রেজওয়ান, যেটি আমরা বলছিলাম, যেটি এই প্রক্রিয়ার বিএনপি সহ অন্য আরো কয়েকটি দল, সম্ভবত 15টি দল হবে, সব মিলে 15টি দল এই প্রক্রিয়ার মধ্যে যায়নি এবং তাদের মূল দাবি, বিশেষ করে বিএনপির মূল দাবি হচ্ছে নির্বাচনকালীন সরকার। আপনি কি মনে করেন? সেটাই বোধহয় সঙ্গত। আমি এই কারণে বলছি যে হয় ইলেকশন কমিশন অত্যন্ত স্ট্রং হতে হবে, যে ইলেকশন কমিশন গঠিত হবে সেটা সার্চ কমিটির মাধ্যমে কিছুতেই সেরকম স্ট্রং এটা হতে পারবে না। আপনি এখনই এরকম সংখ্যা কেন দেখেন, কয়দিন সাইফুল তো বললেন 23 তারিখের মধ্যে রেজাল্ট, 24 তারিখের মধ্যে পেয়ে যাবেন। তো দেখেন, এই সার্চ কমিটির মাধ্যমে সেরকম নির্বাচন কমিশন গঠন করা অসম্ভব। এখানে যে ধরনের হস্তক্ষেপ থাকবে, কিন্তু সুনির্দিষ্টভাবে আইন যদি হতো যে কিভাবে ইলেকশন কমিশন গঠিত হবে, তাহলে কিন্তু এই সংকটটা দেখা দিত না। যেমন ধরেন, বিচারপতি হাসানকে নিয়ে যখন হলো যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, তার বয়স বাড়ানো হয়েছে। আবার একটা জিনিস দেখেন, সে আইন নাই, কিন্তু বয়স বাড়ানো যদি বিএনপি দোষ করে থাকে, তাহলে সেই দূষিত বিষয়টা আপনারা রেখে দিয়েছেন কেন? বয়সটা কমিয়ে আবার 65-তে নিয়ে আসলেন না কেন? তো সুতরাং এই যে একটা সুবিধা যখন তৈরি হয়, তখন সেটার বিরুদ্ধে আন্দোলন হয়, পরে সেটা কিন্তু হজম। জি, একটু জনাব সাইফুল আলম, আমি রেজন ভাইয়ের কথার সঙ্গে আমি একটু যোগ করতে চাই। রেজন ভাই, বাংলাদেশে আমি রাজনীতির কথাটা তো বলেছি যে ওইটার প্রতিবাদ করেছে, কিন্তু সেটা তো রাখলো কেন? এই প্রশ্ন যদি করি আমরা, তাহলে বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন সবচেয়ে বড় যারা আখ্যায়িত করেছে, এটা সবাই ব্যবহার করেছে। আমি আপনার সঙ্গে একমত। এলেই আমরা শান্তি চুক্তি বাতিল করে দেব, তারা কি শান্তি চুক্তি বাতিল করতে পেরেছে? কাজে বাংলাদেশের রাজনীতির এই পক্ষ ওই পক্ষ এভাবেই বলে অভ্যস্ত। এখানে আপনার বৃহত্তর জাতীয় স্বার্থে এবং সকল দেশের মানুষের কল্যাণের সাথে, জনগণের স্বার্থে একটা সিদ্ধান্তে কিন্তু আমাদের আসতে হবে। 50 বছর কিন্তু অনেক সময় গেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা পারি নাই, কিন্তু আমরা পারবো না তা তো না, আমাদেরকে পারতে হবে, আমাদেরকে ওই জায়গাটায় যেতে হবে, সকলে মিলে দেশটার কথা ভাবতে হবে। এই জায়গাটা, কারণ রাজনীতিবিদরাই তো সমস্ত অর্জন, এই দেশের যত অর্জন রাজনীতিবিদরা করেছেন, অস্বীকার করার তো কোনো উপায় নাই। আপনি যেটা বলছেন সেখানে আমি একমত যে আমরা সবাই এটা চাই কিনা যে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক এবং সেই নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন ঘটুক, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এবং এটাই হলো সত্য। কিন্তু সেখানে যে কৌশল অবলম্বন করা হচ্ছে, এসব কৌশলের ফলে সেই মহৎ উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য সেটি পরাভূত হচ্ছে, এবং এবার সার্চ কমিটির মাধ্যমেও তার প্রভাব নিশ্চিত। তারপরে কি হবে আমি বলতে পারি না। না, আমি যেটা মনে করি যে ধরেন তত্ত্বাবধায়ক সরকার এখন, ওই যে সাইফুল যেটা বললেন যে সংবিধান পরিবর্তন, রেজন ভাই বললেন যে সার্চ কমিটির একটা বিকল্পটা কি, সেটা কিন্তু কেউ বলেন। ইভেন বিরোধী দলগুলি থেকেও যে এই সার্চ কমিটির বিকল্প বা আইনের বিকল্প, এরকম কিন্তু জনগণের সামনে কিছু
রূপরেখা বা কিছু কিন্তু প্রকাশ করা, রূপরেখা বলে নাই, কিন্তু যেটি না আমরা খালি সমালোচনাই করে যাচ্ছি, কিন্তু এটা বিকল্পটা কি সেটা আমরা বলি না বরবার। আমি যেটা মনে করি একটা কথা খুব সত্য, যে কেবলমাত্র নির্বাচন কমিশন বর্তমান প্রেক্ষিতে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না যদি না নির্বাহী বিভাগের ইয়ে থাকে। আমরা কেন হোয়াই ডোন্ট উই ডু ওয়ান থিং, আমাদের তো এখন অনেক, আমরা 50 বছর, আমি এটা আগেও বলেছি, কেন ডিস্ট্রিক্টের মানে রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসক দায়িত্ব করবেন, কেন জেলা নির্বাচন অফিসারদের এই দায়িত্বটা দেওয়া হবে না? কারণ আইন অনুযায়ী কিন্তু আপনার নির্বাচনকালীন সকল ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশন, ওই দিন মাননীয় তথ্যমন্ত্রী একটা অনুষ্ঠানে বললেন যে নির্বাচনকালীন ওই সময় একটা পুলিশ কনস্টেবল বদলির ক্ষমতাও প্রধানমন্ত্রী নেই, তারপরে সকল ক্ষমতা ইলেকশন কমিশনের। কিন্তু ইলেকশন কমিশনের তো সাপোর্ট নিতে হয় অন্যদের, তো সেখানে কেন জেলা নির্বাচন অফিসার আর রিটার্নিং অফিসার হবে না? আপনি যদি ডিসিদের বদলে, প্রশাসনের কর্মকর্তাদের বদলে নির্বাচন কমিশনের জেলা নির্বাচন কর্মকর্তাদের আপনি যদি রিটার্নিং অফিসার দায়িত্ব দেন, হাফ দ্য ডিবেট উইল আপনি এক মিনিট আমি শেষ করি। আপনি দেখেন নারায়ণগঞ্জের নির্বাচনে কিন্তু রিটার্নিং অফিসার ডিসি ছিলেন না, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা ছিলেন, তাই দেখেছিলাম। এবং এই দুইটা নির্বাচন নিয়ে কিন্তু কোনো প্রশ্ন আমি একটু মাথায় রাখতে হবে। একেবারেই শেষের দিকে আছি, আমি জনাব সাইফুল আলমের কাছে জানতে চাই যে বিএনপি সহ 15টি দল এই অনুসন্ধান কমিটির কার্যক্রমের সাথে যুক্ত হয়নি বা তারা নাম দেয়নি, তো আপনি কি মনে করেন যে এর দ্বারা কোনো চাপে পড়লো কিনা, অনুসন্ধান কমিটি কোনো ধরনের চাপ অনুভব করছে কিনা? দেখেন, বাংলাদেশে কমিটি গঠনের ক্ষেত্রে আমি মনে করি না কোনো চাপ, কারণ এর আগে আপনি দেখেন যে জাতীয় সংসদ নির্বাচনও বিএনপি কিন্তু একটি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, নির্বাচন হয়ে যাচ্ছে, ক্ষমতায় আওয়ামী লীগ এসছে। তো এখন কারো জন্যই কিন্তু কোনো কিছু সাংবিধানিক বিষয় আটকে থাকবে না, বরং আমি মনে করি যে বিএনপি যে পক্ষ থেকে তাদের কাছে যদি 5টি খুব ভালো নাম থাকে, সেটি যদি দিতে পারতো, জাতির সামনে প্রকাশ করে দিত যে দেখেন এই 5 জনকে ওরা নির্বাচন করেছে, আমাদের সিলেকশন ছিল এই 5 জন, এরা ওনাদের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য। কিন্তু তাদের মূল দাবি হচ্ছে, তাদের মূল দাবি ইসি না, তাদের মূল দাবি হচ্ছে নির্বাচনকালীন সরকার গঠন। সেটা তো আর না, সেটি তো এখন নির্বাচনকালীন সরকার হলেও তো আপনার একটা অংশগ্রহণের মধ্য দিয়ে যেতে হবে। আপনি নির্বাচন কমিশন হবে না, নির্বাচনকালীন সরকার হবে, এটা অন্য পক্ষ তো মানতে হবে। জি, আমরা একদম শেষের দিকে, আপনি শেষে আন্ডারস্ট্যান্ডিং রাজনীতিতে যেতে হবে। জি, ডক্টর রিজওয়ান শুনতে চাই। আমার কথা হলো যে আসলে নির্বাচন কমিশন তো লাগবে, আপনি নির্বাচনকালীন সরকারও যদি হয় তারপরেও একটা নির্বাচন কমিশন লাগবে। তো সুতরাং নির্বাচনকালীন সরকার একটা জিনিস আর নির্বাচন কমিশন আরেকটা জিনিস, এই দুয়ের মানে সম্মিলনে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে বলে বিএনপি মনে করছে। মির্জা ফখরুল ইসলামের কথায় আমরা দেখতে পেলাম, শুনতে পেলাম। তো তাহলে এই অবস্থাটা তৈরি করা যায় কিভাবে? সেটার জন্য শুধুমাত্র বিরোধী দল বললেই হবে না, সরকারকেও এ ব্যাপারে আন্তরিক হতে হবে যে আমরা একটি নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, যে কোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে চাই, এই মনোভাব থেকে সরে আসছে। জি, আমার মনে হয় জাকের কাজে একটু সময় দিতে পারলে ভালো হতো, তাতে একেবারেই সময় নেই। আমি যেটা মনে করি যে বিএনপি মানে ওই তো বললাম বর্জনে কোনো অর্জনে একজন মাহবুব তালুকদারও তো আমরা পেতে পারি। নিশ্চয়ই শুনেছি। জনাব সাইফুল আলম, ডক্টর রিজওয়ান সিদ্দিক এবং জনাব জাকারিয়া কাজল, আপনাদের 3 জনকেই অনেক অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।